নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রাজশেখর বসুর লেখা ধনু মামার হাসি। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। ভোলানাথ ছিল আমাদের ক্লাসের ছেলেদের সর্দার। তার বয়স সকলের চাইতে বেশি। পরপর 3 বছর ফেল করে ক্লাস 9-এ স্থায়ী হয়ে আছে। তার সঙ্গেই আমার বেশি ভাব ছিল। আমাদের শহরটা বড় নয়, মোটে একটি সিনেমা। মাঝে মাঝে ফুটবল ম্যাচ হতো, পুজোর সময় থিয়েটার হতো, পুজোও জাঁকিয়ে হতো। এসব ছাড়া আমাদের ফুর্তির অন্য উপায় ছিল না। একদিন হেডমাস্টার বললেন, কাল শনিবার ছুটির পর তোরা থাকবি। স্বামী বোমপ্রকাশজি এসেছেন, তার লেকচার শুনবি। নীরস হিন্দি বক্তৃতা শোনবার আগ্রহ আমাদের ছিল না, কিন্তু খোলা মাঠে দল বেঁধে বসাতেও একটা মজা আছে। বোমপ্রকাশ 1 ঘন্টা ধরে সদুপদেশ দিলেন। চুরি, মিথ্যা কথা, অবাধ্যতা প্রভৃতি কুকর্মের পরিণাম, পাপের শাস্তি, পুণ্যের পুরস্কার প্রভৃতি সম্বন্ধে অনেক কথা বলে পরিশেষে একটি মন্ত্র সর্বদা আমাদের ইয়াদ রাখতে বললেন, নেকি করনা আর বাদি ছোড়না, অর্থাৎ ভালো কাজ করবে আর মন্দ কাজ ছাড়বে। বক্তৃতা শেষ হলে আমরা সকলে খুব হাততালি দিলাম। ভোলা আমার পাশেই বসেছিল। হঠাৎ সেই খ্যাঁক খ্যাঁক করে বিশ্রী রকম হেসে উঠল। আমি বললাম, ও কি রে? ভোলা বলল, একটু হেসে নিলাম। এই নতুন হাসিটা প্র্যাকটিস করছি, ধনু মামার কাছে শিখেছি। ধনু মামা আবার কে? আমার দিদিমার পিসেমশাই ধনঞ্জয় দত্ত, খুব বড় মানুষ। মা তাকে বলে ধনু দাদা, তাই তিনি আমার মামা হন। 10 দিন হলো এসেছেন, আমাদের বাড়িতেই বরাবর থাকবেন। চমৎকার হাসেন ধনু মামা, কিন্তু বেশি নয়, খুব যখন ফুর্তি হয় তখন। তোর তা শেখবার কি দরকার? আরে নতুন বিদ্যে শিখতে হয় রে। তুইও তো মুখে 2টো আঙুল পুড়ে সিটি বাজানো শিখছিস। আমার হাসিটা এখনো ঠিক হচ্ছে না। সুর দুরস্ত করতে আরও 7 দিন লাগবে। চল না আমাদের বাড়ি, ধনু মামার হাসি শুনে আসবি। একটা 4 পয়সা দামের ছোট খাতা কিনে নে। ধনু মামা যদি জিজ্ঞেস করে কি করতে এসেছো এ ছোকরা, তুই তখন খাতাখানা এগিয়ে দিয়ে বলবি, আগে একটি বাণী নিতে এসেছি। মোড়ের দোকান থেকে খাতা কিনে ভোলার সঙ্গে চললাম। তার বাপ ঠিকাদারি করেন, বেশিরভাগ বাইরেই ঘুরে বেড়ান। বাড়িতে তার মা আছেন, 2টো ছোট ভাইও আছে। ভোলার কাছে শুনলাম ধনঞ্জয় দত্তর 3 কুলে কেউ নেই, কিন্তু বুড়োর নাকি বিস্তর টাকা আছে। তিনি ওদের বাড়িতে স্থায়ী হয়ে বাস করবেন, এতে ভোলার বাবা আর মা খুব খুশি হয়েছেন। ধনু মামা রোগা বেঁটে মানুষ, কালো রং, তোবড়া গাল, আসল বা নকল কোনো দাঁত নেই। সাদা চুল, খোঁচা খোঁচা সাদা দাড়ি গোঁপ, বোধহয় 7 দিন নাপিতের হাত পড়েনি। তার শোবার ঘরে তক্তপোষে উবু হয়ে বসে হুঁকো টানছেন। ধোঁয়ায় ঘর ভরে গেছে। আমি প্রণাম করে পায়ের ধুলো নিলাম। ভোলা পরিচয় দিল, এ আমার বন্ধু রামেশ্বর, 1 ক্লাসে পড়ে। ধনু মামা কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে ব্যাঙের মতন মোটা গলায় বললেন, কি মতলব এসেছিস রে? খাতাটা এগিয়ে দিয়ে আমি বললাম, আগে বাণী নিতে। বাণী? সে আবার কি? ভোলা আমার হয়ে উত্তর দিল, বাণী জানেন না? সৎ উপদেশ আর কি, যাতে এর আখেরে ভালো হয় সেরকম কিছু কথা আপনার কাছে চাচ্ছে। ধনু মামার ঠোঁটে একটু হাসি ফুটে উঠল। বললেন, মন দিয়া লেখাপড়া শিখিবে, সদা সত্য কহিবে, চুরি করিবে না, এই সব তো। আমি বলিলাম, আগে হ্যাঁ, ওই রকম যা হোক কিছু। ধনু মামা বলিলেন, রাত্রিরে ভালো দেখতে পাই না,
হাতও কাঁপে। একটা কবিতা বলছি, তুই লিখে নে, নিচে আমি দস্তখত করে দেব। লেখ, পরের ধন লইবে না তাহাতে বিপদ, চোরের ধন লইতে পারো অতি নিরাপদ। অদ্ভুত বাণী শুনে আমি হাঁ করে তার মুখের দিকে চেয়ে রইলাম। ধনুমামা বললেন, কী রে, পছন্দ হলো না বুঝি? ভয়ে ভয়ে বললাম, আপনি ঠাট্টা করছেন স্যার? ধনুমামা মাথাটি পিছনে হেলিয়ে চোখ মিটমিট করে উপর দিকে চাইলেন। তার বদনমণ্ডলের সবটা কুঁচকে গেল এবং তাতে যেন তরঙ্গ উঠতে লাগল। তারপর মুখ থেকে বিকট হাসির আওয়াজ বেরুল। আমার গায়ে ঠেলা দিয়ে ভোলা চুপি চুপি বলল, শুনলি তো? ধনুমামা বললেন, এই ভোলা, একে আমার কাছে এনেছিস কেন রে? এ তো দেখছি ভালো ছেলে, তোর মতন বকাটে নয়। আমার কথা শুনলে এ স্বভাব বিগড়ে যাবে। ভোলা বলল, আপনি জানেন না ধনুমামা, এই রামেশ্বর হচ্ছে ওয়েট ক্যাট, মানে ভিজে বেড়াল। আপনি নির্ভয়ে একে উপদেশ দিতে পারেন। ধনুমামা বললেন, উপদেশ তো তোরা বিস্তর শুনেছিস, আমি আর বেশি কি বলবো। তবে যেটুকু আমি আবিষ্কার করেছি তা তো ওকে বলেই দিলাম। সাহস পেয়ে আমি বললাম, কি করে আবিষ্কার করলেন বলুন না মামাবাবু? প্রসন্ন মুখ ধনুমামা বললেন, জানতে চাস? আচ্ছা, বলছি। তোরা তো সোজা স্কুল থেকে এসেছিস, জল টল খাসনি তো? ওরে ভোলা, তোর মার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে চট করে তিতু ময়রার দোকান থেকে 1 পো গজা আর 1 পো জিলিপি কিনে আন। ভোলা খাবার আনতে গেল। ধনুমামা আমাকে বললেন, খাবার আসুক, তোরা খেতে খেতে আমার গল্প শুনবি, ততক্ষণ বরং তুই আমার পা টিপে দে। আমি ধনুমামার পদসেবা করতে লাগলাম। একটু পরেই ভোলা খাবারের ঠোঙা নিয়ে এলো। বাড়ির ভেতর থেকে 2 গেলাস জলও আনলো। ধনুমামা বললেন, খেতে লেগে যা তোরা। না না, আমার জন্য রাখতে হবে না, আমি ওসব খাই না। গজায় কামড় দিয়ে আমি বললাম, এইবার বলুন মামাবাবু। ধনুমামা বললেন, দেখ, যা বলবো তা ঠিক তত্ত্ব কথা নয়। আর কেউ হলে এসব রহস্য প্রকাশ করতো না, কিন্তু আমি কারো তোয়াক্কা রাখি না। বয়স বিস্তর হয়েছে, ডাক্তার বলেছে রক্তের চাপ 240 থেকে হঠাৎ 140-এ নেমেছে। লক্ষণ ভালো নয়। বেশ বুঝেছি শিগগির একদিন মুখ থুবড়ে পড়ে মরব। ফাদার কনফেসার কাকে বলে জানিস? যে পাদ্রির কাছে খ্রিস্টানরা মাঝে মাঝে নিজের কুকর্ম স্বীকার করে মন হালকা করে তাকেই বলে। ভোলা বলল, গল্প শুনেছি, গেঁয়ো লোক গঙ্গা স্নানে এসেছে, পুরুত তাকে মন্ত্র পড়াচ্ছে। আম্রচুরি, জাম্রচুরি, ভাদ্র মাসে ধান্য চুরি, মন্দস্থানে রাত্রি যাপন, মদ্যপান আর কুকড়া ভক্ষণ, হক্কল পাপ বিমোচন, গঙ্গা গঙ্গা, সেই রকম নাকি? হ্যাঁ, আজ তোরাই আমার ফাদার কনফেসার। আমার ইতিহাসটা বলছি শোন। অনেক বছর আগেকার কথা, তখন আমার বয়স 18-19। নাম ছিল হাবুল চন্দ্র। লেখাপড়া বেশি শিখিনি, অবস্থা খুব খারাপ। বাড়িতে মা ছাড়া কেউ ছিল না। মারা যাবার আগের দিন মা বললেন, বাবা হাবুল, এই পাড়াগাঁয়ে বেকার বসে থাকিস নি, দহরমগঞ্জে তোর কাকার কাছে যাবি, যা হোক একটা হিল্লে লাগিয়ে দেবেন। মা মারা গেলে দহরমগঞ্জে গেলাম। বেশ বড় জায়গা। কাকা ওখানকার মস্ত কারবারি গয়াপ্রসাদ প্রয়াগদাসের ফার্মে চালান লিখতেন। এই ফার্মের পত্তন করেছিলেন গয়াপ্রসাদ। তিনি গত হলে তার ছেলে প্রয়াগদাস মালিক হন। আমি যখন ওখানে যাই তখন প্রয়াগদাসের বয়স আন্দাজ 50। গুটি কতক নাবালক ছেলে মেয়ে আছে, দ্বিতীয় পক্ষের একটি স্ত্রীও আছে। প্রয়াগদাস বাতে পঙ্গু হয়ে প্রায় বিছানাতেই শুয়ে থাকতেন। অগত্যা তার খুড়তুতো ভাই
বৃদ্ধিচাঁদকে ম্যানেজার করে ব্যবসা চালাবার সমস্ত ভার দিয়েছিলেন। বৃদ্ধিচাঁদের বয়স প্রায় 30, নিঃসন্তান, স্ত্রী গত হলে আর বিয়ে করেননি। সেই সময় আমার চেহারাটি এমন মর্কটের মতো ছিল না, বেশ নাদুস নুদুস, বেঁটে গড়ন, ফুলো ফুলো গাল, একটু বোকা বোকা ভাব। দেখা তো যেন 14-15 বছরের ছেলে। লোকে বলতো এই হাবুলটা হচ্ছে হাবা গোবা। আমি মনে মনে হাসতাম আর যতটা পারি বোকা সেজে থাকতাম। তাতে লাভও হতো, লোকে আমাকে বিশ্বাস করত, অনেক সময় আমার সামনে গুপ্ত কথা বলে বসতো। কাকা আমাকে বৃদ্ধিচাঁদের কাছে নিয়ে গিয়ে হাতজোড় করে বললেন, হুজুর, আপনাদের আশ্রয়ে বুড়ো হয়ে গেছি, আমি আর কদিন, দয়া করে আমার ভাইপো এই হাবুলচন্দরকে যা হয় একটা কাজ দিন। বৃদ্ধিচাঁদ আমার মুখের দিকে চেয়ে একটু হাসলেন, তারপর পিঠে একটা কিল মেরে বললেন, আরে হাব্বু, তুই তো বউরা পাগল আছিস, কোন কাম করবি? আচ্ছা, এখন তোকে 5 টাকা মাহিনা দিব, আমার খাস আরদালি হয়ে ইধার উধার চিঠি নিয়ে যাবি, পারবি তো? আমি খুব ঘাড় দুলিয়ে বললাম, জি হুজুর, পারব। তখনই আরদালির পদে বহাল হয়ে গেলাম। বৃদ্ধিচাঁদ শৌখিন লোক, তাকিয়ায় ঠেস দিয়ে গদিতে বসতেন না, টেবিল চেয়ার আলমারি দিয়ে তার আপিস ঘর সাজিয়েছিলেন। ঘণ্টা বাজিয়ে আমাকে ডাকতেন। আমার কাজ খুব হালকা। বৃদ্ধিচাঁদের খাস কামরার দরজার পাশে একটা টুলে বসে থাকতাম, তার ছোটোখাটো ফরমাস খাটতাম, মাঝে মাঝে তার চিঠি বিলি করতাম। চিঠি বইবার জন্য তিনি আমাকে একটা ক্যাম্বিসের ব্যাগ দিয়েছিলেন। হাবাগোবা মনে করে সবাই আমাকে ঠাট্টা করত। আমি ফ্যালফ্যাল করে চেয়ে থাকতাম আর বোকার মতন হাসতাম, কিন্তু কান সর্বদা খাড়া থাকত। গুজগুজ ফিসফিস করে কে কি বলছে সব মন দিয়ে শুনতাম। ক্রমশ আমার কানে এলো, বৃদ্ধিচাঁদ খুব দুঃখর কাজের লোক, সকলের সঙ্গে তার ব্যবহারও ভালো, কিন্তু হাত টান আছে, ফার্মের টাকা সরিয়ে থাকেন, জুয়ো খেলেন, নেশা করেন, অন্য দোষও আছে। রামনবমীর দিন ওদের নতুন খাতা হতো, তার আগের দিন বড় বড় খদ্দেররা তাদের দেনা চুকিয়ে দিত। আমি বহাল হবার 5-6 মাস পরেই ওদের বছর কাবার হলো, যাকে বলে সাল তামামি। রাত্রি পর্যন্ত কাজ চলবে, তাই আমাদের জলখাবারের জন্য প্রচুর কচৌরি আর লাড্ডু আনা হলো। অনেক রাত পর্যন্ত টাকা আসতে লাগলো। বৃদ্ধিচাঁদ তার কামরায় বসে নিজেই নোট আর টাকা গন্তি করতে লাগলেন। আমি নোটের বান্ডিল বাঁধতে লাগলাম। চেক খুব কম, খুচরো টাকাও কম, বেশিরভাগই 500, 100 আর 10 টাকার নোট। রাত 11টার সময় কাজ শেষ হলো, আমলারা ছুটি পেয়ে চলে গেল। বৃদ্ধিচাঁদ আমাকে বললেন, হিসাব মিলাতে আমার কিছু দেরি হবে, হাবু তুই দরজায় বসে থাক, আমার কামরায় কাউকে ঢুকতে দিবি না। আর শোন, এই প্যাকেটটা তোর কাছে রাখ, কাল মথুরানাথ মিশিরের কিতাবের দোকানে ফেরত দিয়ে বলবি এসব জাসুসি কাহানি বৃদ্ধিচাঁদজি পড়তে চান না। ভক্তমাল গ্রন্থ যদি থাকে তো তাকে যেন পাঠিয়ে দেওয়া হয়। বইয়ের প্যাকেটটা আমার চিঠি বিলির ব্যাগে পুরে আমি কামরার বাইরে পাহারায় বসলাম। বৃদ্ধিচাঁদ দরজা বন্ধ করে হিসাব মেলাতে লাগলেন। দরজার কবজার কাছে একটু ফাঁক ছিল, তাই দিয়ে আমি উঁকি মেরে দেখতে লাগলাম। ঘরে কেরোসিনের একটা বড় ল্যাম্প জ্বলছে। বৃদ্ধিচাঁদ টেবিলের ওপর নোটের বান্ডিলগুলো নাড়াচাড়া করছেন, মাঝে মাঝে একটা বোতল থেকে মদ ঢেলে খাচ্ছেন। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। একটু পরেই খ্যাঁক খ্যাঁক শব্দ বার হলো, যেন খ্যাঁক শেয়াল ডাকছে। তিনি চেক আর খুচরো টাকা লোহার আলমারিতে বন্ধ করলেন, আর সমস্ত নোটের গোছা একসঙ্গে খবরের কাগজে জড়িয়ে সরু দড়ি দিয়ে বাঁধলেন। তারপর পাশের ঘর থেকে একটা ছোট স্টিল ট্যাঙ্ক এনে মেঝেতে রেখে খুললেন, তাতে কাপড় চোপড় রয়েছে। ঠিক এই সময় আপিস ঘরের সামনের রাস্তায় একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো। সইস চেঁচিয়ে আমাকে বলল, এই হাবু, মাইজি এসেছেন, বৃদ্ধিচাঁদজিকে জলদি আসতে বল।
মাইজি হচ্ছেন কারবারের মালিক প্রয়াগ দাসের দ্বিতীয় পক্ষের স্ত্রী, বৃদ্ধিচাঁদ, যাকে ভাবিজি অর্থাৎ বৌদিদি বলেন। আমি দরজা একটু ফাঁক করে বললাম, হুজুর, মাইজি এসেছেন, আপনাকে ডাকছেন। বৃদ্ধিচাঁদ বিরক্ত হয়ে বললেন, আহ, আসবার সময় পেলেন না, এত রাত্রে টাকা চাইতে এসেছেন? কাজের সময় যত সব বখেরা। আমাকে তো এখনই রওনা হতে হবে, ট্রেনের টাইম হয়ে এলো। হাবু, তুই ঘরের দরজা ভেজিয়ে দিয়ে ভিতরে বসে থাক, কেউ যেন না ঢোকে। আমি ভাবিজিকে বিদেয় করে এখনই আসছি। বৃদ্ধিচাঁদ তার তোরঙ্গের কাপড়ের মধ্যে নোটের বান্ডিলটা গুজে দিলেন। ডালা বন্ধ করতে পারলেন না, একটু উঁচু হয়ে রইল। আমাকে বললেন, হাবু, তুই তোরঙ্গের ওপর বসে থাক, আমি তুরন্ত আসছি। বৃদ্ধিচাঁদ বেরিয়ে যেতেই সিদ্ধিদাতা গণেশ আমাকে বুদ্ধি দিলেন। তাড়াতাড়ি তোরঙ্গ থেকে নোটের বান্ডিলটা বার করে আমার ব্যাগে পুরলাম, আর ব্যাগে যে বইয়ের প্যাকেট ছিল তা তোরঙ্গে গুজে দিলাম। নোটের বান্ডিল আর বইয়ের প্যাকেট আকারে প্রায় সমান ছিল। একটু পরে বৃদ্ধিচাঁদ ফিরে এলেন। দেখলেন আমি তোরঙ্গের উপর গট হয়ে বসে আছি। আমার চাপে ডালাটি ঠিক হয়ে বসেছে। ডালা একটু তুলে ভিতরে হাত দিয়ে দেখলেন বান্ডিলটা ঠিক আছে কিনা। তারপর চাবি বন্ধ করে বৃদ্ধিচাঁদ ব্যস্ত হয়ে আমাকে বললেন, আমি এখনই বহরমপুর রওনা হচ্ছি, ব্যাংকে টাকা জমা দিতে হবে, আর সময় নেই, তুই আমার তোরঙ্গটা স্টেশন পর্যন্ত পৌঁছে দে। বৃদ্ধিচাঁদ আপিস ঘরে তালা লাগিয়ে তার চাবিটা আমাকে দিয়ে বললেন, কাল সকালে বৈজনাথবাবুকে দিয়ে আসবি। বৈজনাথ ছিলেন ফার্মের বড় বাবু, দূর সম্পর্কে মালিকের শালা। আমার ব্যাগটা কাঁধে ঝুলিয়ে আর বৃদ্ধিচাঁদের তোরঙ্গ মাথায় নিয়ে আমি আগে আগে চললাম। বৃদ্ধিচাঁদ আমার পিছনে চললেন। স্টেশন খুব কাছে, সেখানে পৌঁছে টিকিট কেনা মাত্র ট্রেন এসে পড়ল। তোরঙ্গটা আমার হাত থেকে নিয়ে বৃদ্ধিচাঁদ উঠে পড়লেন, আর আমাকে একটা 10 টাকার নোট দিয়ে বললেন, তোর বকশিস। তখনই ট্রেন ছাড়ল। আমি তাড়াতাড়ি কাকার বাসায় ফিরে এলাম এবং নোটের বান্ডিল শুদ্ধ ব্যাগটা বালিশের মতন মাথায় দিয়ে শুয়ে পড়লাম। ঘুম মোটেই হলো না। বৃদ্ধিচাঁদের হাসিটা ছিল ছোঁয়াচে। সমস্ত রাত জেগে খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলাম। আমার একটা তোবড়া টিনের তোরঙ্গ ছিল, তাতেই সর্বস্ব থাকত। সকালে সেই তোরঙ্গে নোটের বান্ডিল রেখে বৈজনাথবাবুর বাড়ি গিয়ে তাকে আপিসের চাবি দিলাম। বৃদ্ধিচাঁদ বহরমপুর গেছেন শুনে তিনি বললেন, বহুত তাজ্জব কি বাত। তখনই তিনি প্রয়াগ দাসের কাছে গেলেন। বেলা 10টা নাগাদ হৈ হৈ কাণ্ড। সমস্ত শহরে রটে গেল বৃদ্ধিচাঁদ বিস্তর টাকা নিয়ে পালিয়েছেন। ফার্মের আপিস পুলিশে ঘেরাও করেছে। প্রয়াগ দাসের 2 জন উকিলও সেখানে গেছেন। আমি কাকাকে বললাম, আমার মনিব তো ফেরার, এখানে থেকে কি করব? কলকাতায় গিয়ে কাজের চেষ্টা করি গে। কাকার তখন বুদ্ধি লোপ পেয়েছে, কিছুই বললেন না। আমি আমার টিনের তোরঙ্গ নিয়ে কলকাতায় চলে গেলাম। শুনেছিলাম 2 দিন পরে পুলিশ আমাকে সাক্ষী তলব করেছিল, কিন্তু আমি তখন নাগালের বাইরে। এরপরের কথা খুব সংক্ষেপে বলছি। কলকাতায় পৌঁছেই নামটা বদলে ধনঞ্জয় করলাম। যে হোটেলে উঠেছিলাম 2 দিন পরে সেখানেই বাজার সরকারে চাকরি জুটে গেল। তার জন্য অবশ্য 50 টাকা জমানো দিতে হয়েছিল। ভোলা বলল, ধনু মামা, আসল কথাই তো আপনি বললেন না, কত টাকা সরিয়েছিলেন? এখন পর্যন্ত ঠিক করে গুনতে পারিনি। খাজাঞ্চির কাজ তো আমার রপ্ত নেই। একবার গুনে হলো 1.5 লাখের কাছাকাছি, আর একবার হলো 14,000 কম, আর একবার 30,000 বেশি। ভাবলাম, দূর তোর, ঠিক করে জেনে কি হবে, টাকা তো ব্যাংকে দিচ্ছি না, আমার কাছেই থাকবে। তারপর রোজগারের চেষ্টায় লেগে গেলাম। সেসব বৈষয়িক কথা তোদের ভালো লাগবে না। একটা বিয়েও করেছিলাম, কিন্তু বউটা টিকলো না। আমার এই রূপো বাঁধানো কলি হুঁকোটি সেই বিয়েতেই দান পেয়েছিলাম। 50 বছর ধরে অনেক রকম ব্যবসা করেছি, তেজারতিও করেছি। রোজগার মন্দ হয়নি। আমার বাবুগিরি আর বদখেয়াল ছিল না, তাই পুঁজির টাকা খরচ হয়নি, বরং একটু বেড়েই গেছে। শেষ বয়সে আর রোজগারের ইচ্ছে রইল না।
শক্তিও গেছে, তাই কলকাতা ছেড়ে এই নিরিবিলিতে বাস করতে এসেছি। এইবার গীতাখানা একবার পড়ে ফেলতে হবে। ভোলা বলল, বৃদ্ধিচাঁদের কি হলো? তার নামে হুলিয়া বেরিয়েছিল। শুনেছি তিনি সাধু সেজে হরিদ্বারে ছিলেন। পুলিশ সেখানেই তাকে ধরে। অনেক দিন মামলা চলল। বৃদ্ধিচাঁদ তার জবানবন্দিতে বলেছিলেন, চুরি তো করেছে সেই শয়তান হাবু শালা, আমি শুধু বদনামের ভয়ে ভেগেছিলাম। তার কথা কেউ বিশ্বাস করেনি। বৃদ্ধিচাঁদের নিশ্চয়ই জেল হতো, কিন্তু তার ভাবিজি তাকে বাঁচিয়ে দিলেন। স্ত্রীর অনুরোধে প্রয়াগদাস মকদ্দমা মিটিয়ে ফেললেন। শুনেছি বৃদ্ধিচাঁদ আসামে গিয়ে কাঠের কারবার ফেঁদেছিলেন। ভোলা বলল, আচ্ছা ধনু মামা, আপনার অত টাকা কাকে দিয়ে যাবেন? তোর মাকে অনেক টাকা দেব, আমার খুব সেবা করছে কি না। বাকি আমার সঙ্গেই যাবে। সে কি, মরে গেলে কেউ টাকা সঙ্গে নিয়ে যেতে পারে নাকি? আমি ঠিক পারবো, তোরা দেখে নিস। ধনু মামার কথা শেষ হলো। আমি তার কাছে বিদায় নিয়ে বাড়ি চলে গেলাম। 7 দিন পরে একজন লোক আমাদের স্কুলে খবর দিল, ধনু মামা হঠাৎ মারা গেছেন। ভোলাকে তার মা এখনই বাড়ি যেতে বলেছেন। ছুটি নিয়ে আমিও ভোলার সঙ্গে গেলাম। ধনু মামাকে উঠোনে শোয়ানো হয়েছে। তার মুখ একটু ফাঁক হয়ে আছে, যেন হাসতে হাসতেই মারা গেছেন। পাড়ার জনকতক মেয়ে পুরুষ ভোলার মাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন। তিনি চিৎকার করে হাত নেড়ে বলছেন, পাজি হতভাগা নিমখারাম বুড়ো, এতদিন সেবা যত্ন করলাম আর দিয়ে গেলেন মোটে 200। সব বনেসে কুচুন্ডে জোচ্চোর ছ্যাঁচোর, আমাকে না হয় ফাঁকি দিলি, দান ধ্যানের জন্য তো রেগে যেতে পারতিস। ভোলা খোঁজ নিয়ে আমাকে যা জানালো তা এই, ধনু মামা তোরঙ্গ থেকে 2টো বান্ডিল আর একটা লেখা কাগজ বেরিয়েছে। ছোট বান্ডিলটার উপর লেখা আছে, ভোলার জননী কল্যাণিয়া শ্রীমতী নন্দরানীকে আমার উপার্জিত এই 200 টাকা নগদ দান করিলাম। ইহাই যথেষ্ট, স্ত্রীলোকের অধিক লোভ ভালো নহে। বড় বান্ডিলের ওপর লেখা আছে, খুলিবে না, ইহা আমার দৈবলব্ধ নিজস্ব ধন, যেমন আছে তেমনই আমার চিতায় দিবে। কাগজটায় লেখা আছে, আমার যে রূপমাধানো ঢাকাই কলি হুঁকা আছে তাহা শ্রীমান ভোলানাথ পাইবে, এবং আমার আঙুলে যে রূপোর গণেশ মার্কা আংটি আছে তাহা ভোলানাথের বন্ধু শ্রীমান রামেশ্বর পাইবে। ভোলার মা কিন্তু ধনুমামার অন্তিম ইচ্ছা পালন করেননি। বড় বান্ডিলটাও খুলে দেখেছেন। তাতে বিস্তর নোট আছে বটে, কিন্তু তার দাম 1 পয়সাও নয়। সমস্ত কাঁচি দিয়ে কুচি কুচি করে কাটা। তার দৈবলব্ধ ধনের অপব্যবহার যাতে না হয়, ধনুমামা তার পাকা ব্যবস্থা করে গেছেন। ভোলার মা সেই নোটের কুঁচি ঝেঁটিয়ে ফেলে দিলেন। হুঁকোটি ভোলার ভোগে লাগেনি, তার মা আছড়ে ভেঙে ফেলে রূপোর পাত খুলে নিলেন। কিন্তু আমাকে বঞ্চিত করেননি। গণেশ মার্কার রূপোর আংটিটা আমাকে দিয়েছিলেন। ধনুমামার সেই স্মৃতিচিহ্ন আমি সযত্নে রেখেছি। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।